অনেকেই বলেন বাংলাদেশ স্থিতিশীল হইতেছে না, কেন হইতেছে না? তার কারণ এক একজন এক এক রকম দেন, কিন্তু উত্তরটা খুবই সরল, জটিল কিছু না। আপনি এই ভূখণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন ইন্ডিয়া সব ধরনের সংঘাতের জন্য দায়ী বাংলাদেশে। এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়ারে ঠাইনা আনেন, দরকার থাকুক বা না থাকুক। কথাটা শুনে দেখেন, যে জিনিসটা বাংলাদেশকে অশান্ত কইরা রাখছে আসলে মূল ব্যাপার, একদম মূল ব্যাপার, সেটা হইতে গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একটা বৈঠকে প্রধান উপদেষ্টা বিতর্কিত 3টা নির্বাচনের সাথে জড়িত, সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে দেখতে পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের পদত্যাগ করেননি। প্রোগ্রামের মাধ্যমে আরো একবার আমার সুযোগ এসেছে এটা বলে দেওয়া যে আমাদের সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেই প্রভিশনের কথা তারা বলছে, অর্থাৎ অ্যাপেলেট ডিভিশনের অনুমতি নিয়ে বা মতামত নিয়ে তারা একটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সম্পূর্ণ দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। অনেকেই বলেন বাংলাদেশ স্থিতিশীল হইতেছে না, কেন হইতেছে না? তার কারণ এক একজন এক এক রকম দেন, কিন্তু উত্তরটা খুবই সরল, জটিল কিছু না। আপনি এই ভূখণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন ইন্ডিয়া সব ধরনের সংঘাতের জন্য দায়ী বাংলাদেশে। এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়ারে ঠাইনা আনেন, দরকার থাকুক বা না থাকুক। কথাটা শুনে দেখেন, যে জিনিসটা বাংলাদেশকে অশান্ত কইরা রাখছে আসলে মূল ব্যাপার, একদম মূল ব্যাপার, সেটা হইতেছে বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায়। এই দুয়ের দ্বন্দ্ব বাংলাদেশকে অশান্ত করে রাখছে। এইটা যতদিন ফয়সালা না হবে ততদিন এই অশান্তি যাবে না। বাংলাদেশে ইন্ডিয়া আসলে কি চায় আর কিভাবে চায়, এই দুইটা প্রশ্নের উপরে নির্ভর করতেছে আপনার বোঝাপড়া বাংলাদেশ কেন অশান্ত থাকতেছে আর কেনই বা খুব সহসা এই অশান্তি থেকে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা নাই। কেউ কিছু মনে করেন না, আমার এই কথা শুনে আবার কেউ হতাশ হয়ে যায় না, কিন্তু এটা বাস্তবতাকে মোকাবেলা করাটা ভালো। এই দুইটা প্রশ্নের ফয়সালা করেন, বাংলাদেশ শান্ত হবে, স্থিতিশীল হবে। এই জন্য এই দুইটা প্রশ্নের উত্তর সমস্ত রাজনৈতিক দলকে দিতে হবে। সেটা হইতেছে ইন্ডিয়া প্রশ্নে, ইন্ডিয়ান নীতির প্রশ্নে আপনার অবস্থানটা কি, এটাতে পরিষ্কার করতে হবে। আপনি কি জানেন কিনা ইন্ডিয়া আসলে কি চায় বাংলাদেশে? আসেন একটু বুঝে দেখি বাংলাদেশে ইন্ডিয়া কি চায়। ইন্ডিয়া সেটাই চায় যা হাসিনা তারা দিচ্ছে, সোজা হিসাব। আর বাংলাদেশে হাসিনার মতো একটা সরকার চায় যে বাংলাদেশের নানা ইনস্টিটিউশনের মাধ্যমে বাংলাদেশকে একটা ভারতের অধীনস্থ কররাজ্য হিসেবে টিকায় রাখবে, রাষ্ট্র হিসেবে না, একটা রাজ্য হিসেবে। সেখানে নাগরিকরা ভোট দিতে পারবে না, রাষ্ট্রের কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকবে না, আদালত থাকবে না, থাকলেও সেটা আজ্ঞাবহ, নির্বাচন কমিশন থাকবে না, থাকলেও সেটা আজ্ঞাবহ, যা বলবে সেটাই করবে। পুলিশিং থাকবে না, পুলিশিং মানে হবে ধরো পিটো মারো খাও ঘুষ খাও, এটাই হবে পুলিশিং। ব্যুরোক্রেসি থাকবে না, মানে একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার তার কিছুই থাকবে না। সিভিল সোসাইটি থাকবে না, মিডিয়া থাকবে না স্বাধীন, এমনকি পেঁয়াজও তুমি উৎপাদন করতে পারবে না, করলেও আমদানি করতে হবে। তোমার দেশে ডাক্তারি বলে কিছু থাকবে না, তোমার রোগ হইলে চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে। আপনার দেশের জুই নারকেল তেল বিক্রি হবে না, যতই ভালো কোয়ালিটি হোক না কেন, প্যারাসুট চলবে। আপনার চাকরি হবে না বাংলাদেশে, এক্সিকিউটিভ আসবে ইন্ডিয়া থেকে। বিয়ার বাজার, ঈদের বাজার আপনি করতে যাবেন ইন্ডিয়ায়, ঈদ করবেন কিন্তু গরু কোরবানি দিতে পারবেন না। সি আপনি এত খারাপ রক্ত পিপাসু, গরু কোরবানি দিতেছেন, পশুপ্রেমিক হয়ে যাবে সবাই। আপনি পায়জামা পাঞ্জাবি টুপি পড়তে পারবেন না, আপনি মাদ্রাসায় বাচ্চাকে পড়াইতে পারবেন না, আপনার মসজিদে ঢুকে পেটানো হবে। ফিলিস্তিনের আল আকসা মসজিদের মতো আপনার বাইতুল মোকাররমের চারপাশে থাকবে পুলিশের ঘেরাও, আপনাকে কাঁটাতারে ঘিরে রাখা হবে, তারপরে নিয়ম করে আপনাকে মাইরা কাঁটাতারে ঝুলাই রাখা হবে বর্ডারে। আপনার নদীতে পানি আসবে না, কারণ সব নদীতে বাদ দিয়ে রাখবে আন্তর্জাতিক আইন অমান্য করে। বর্ষা আবার ভালোবেসে বাদ খুলে দিবে, বাসায় দিবে। আপনি চাষের পানি পাবেন না, ফসল ফলাইতে পারবেন না, নদী শুকায় যাবে, হাহাকার হবে, পানির স্তর নিচে নামে যাবে। আপনি পাম্প বসায় পানি তুলবেন, এই কাজ করতে গিয়ে আপনি ভূগর্ভস্থ পানিতে মারণ বিষ আর্সেনিক মিশাই দেবেন। সেই আর্সেনিক আপনার জীবনী শক্তি পলে পলে নিঃশেষ করে দেবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে, লেখাপড়া হবে না, আপনাকে পিটায় মেরে ফেলা হবে সারা রাত, কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করছেন, এটাই আপনার যোগ্যতা। এই যোগ্যতা বলে যে কটা সরকারি চাকরি তার সিংহভাগ আপনি নিয়ে নেবেন। আপনারে পড়ানো হবে আপনি আসলে অখণ্ড ভারতের অংশ। আপনি জানবেন মুসলমানরা আসলে বহিরাগত, আপনি কথা বলবেন, আপনাকে জেলে নেওয়া হবে, পিটানো হবে, ক্রস ফায়ারে মেরে ফেলা হবে, দেশ ছাড়া করা হবে, পেটের নাড়ি ভুড়ি ব্যাগ করে সিমেন্টের স্ল্যাব বেঁধে নদীতে ডুবাই দেওয়া হবে, কোনোদিন আপনার খুঁজে পাওয়া যাবে না। চলন্ত ট্রেনের নিচে ফেলে দেওয়া হবে হাত পা ব্যাগ দেয়, নয়তো আয়নাঘরে বন্দি রাখা হবে বছরের পর বছর। এই আয়নাঘরের কোথাও না, আপনার ক্যান্টনমেন্টের মধ্যে, সবাই জানে, সব জেনারেল জানে, তারপরে ওইটা চলবে। কোনো কিছু বানায় বলা না, তাই না? সবকিছুই ঘটছে বাংলাদেশে। আর এইসবের কারণ আর কিছু না, কারণ একটাই, সেটা হইতেছে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি দেশ। আর সেই বাংলাদেশ ভারতের মিথিক্যাল অতীতের অংশ, সে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ।
সেই অংশ সে ফেরত চায়, তার আগে তাকে পরিশুদ্ধ করে নিতে চায় তার জনগোষ্ঠীকে। কারণ এই জনগোষ্ঠী আগে হিন্দুই ছিল, তারা মুসলমান আগ্রাসনে ধর্মান্তরিত হয়েছে বলে তারা মনে করে। এদের পরিশুদ্ধ করতে হবে যেন মননে সে অখণ্ড ভারত মাতার সন্তান হয়ে ওঠে। তাকে নতুন এক ধর্মে দীক্ষিত করতে হবে, যার নাম অসাম্প্রদায়িকতা। এই অসাম্প্রদায়িকতা ধর্মে আপনি কোরবানি দিলে সাম্প্রদায়িক বর্বর, কিন্তু পয়লা বৈশাখের নামে অষ্টমীর এক ডালিয়া উদযাপন করতে পারবেন। আপনি বুঝবেনই না যে আসলে আপনার পয়লা বৈশাখের আড়ালে আপনি আসলে দুর্গাপূজার অষ্টমী করতেছেন। আপনি পূজা মণ্ডপে যেতে পারবেন, কিন্তু ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক, পূজায় গেলে আপনি অসাম্প্রদায়িক, ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক। তারপর একদিন টুপ কইরা ভারত আপনাকে অখণ্ড ভারত মাতার অংশ করে নেবে। সিলেবাস কমপ্লিট। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এটাই আপনার ডেস্টিনি হয়ে উঠছে। এই যে আওয়ামী আর ইন্ডিয়ান প্রজেক্ট, তাই মোমেন্ট প্রকাশ্যে বলছিল ভারতকে, সে বলছে হাসিনাকে টিকায় রাখতে হবে। শোনেন, আবার শোনেন, অনেক আগের কথা। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। শুনেছেন? শুধু তাই না, ভারত আর বাংলাদেশের স্বার্থ যে এক, সেটাও সে ঘোষণা করছে। ভারতের বিজয়ই আমাদের বিজয়। শুনেন, আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। তাহলে আপনার মূল সংকট হচ্ছে আপনার বাংলাদেশ রাষ্ট্র থাকবে কিনা। এটা ইন্ডিয়ার প্ল্যান। সে হায়দ্রাবাদ খাইছে, সে গোয়া খাইছে, সে জুনাগড় খাইছে, সে সিকিম খাইছে, সে কাশ্মীর খাইছে, একইভাবে বাংলাদেশকে খাইয়ে নেবে। সে তার অখণ্ড ভারতকে সম্পূর্ণ করবে, যেটা তার স্বপ্নে আছে, যেটা তার সংসদ ভবনে লাগাইছে, অখণ্ড ভারত। তাই বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট আপনার প্রধান সংকট, আপনার প্রধান আশঙ্কা মহাভারতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা। এই আশঙ্কাকে আমরা আসলে কিভাবে মোকাবেলা করবো এখন? প্রথমত, আমাদের দেশের ভিতরে একটা শক্তিশালী জাতীয় ঐক্য লাগবে। সেই জাতীয় ঐক্যের সম্ভাবনাকে সবসময় ধ্বংস করে দেয় ইন্ডিয়ানরা। আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, কিন্তু আপনারা দেখছেন বৃহত্তর জাতীয় ঐক্য কারা নষ্ট করছে, যেটা 5ই আগস্টে তৈরি হয়েছিল, জুলাই আগস্ট বিপ্লবে তৈরি হয়েছিল। জাতির যে আকাঙ্ক্ষা কারা কিভাবে ধ্বংস করছে সেটা আপনারা দেখছেন। 2 নম্বরে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করতে হবে, যেগুলো হাসিনা ভেঙে দিয়ে গেছে, যেটাকে সংস্কার বলতেছে প্রফেসর ইউনূসের সরকার। তার ফলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করছে হাসিনা, তা পুনর্গঠিত হবে সংস্কার করলে। এই জন্যই এত সংস্কার 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 শোনা হচ্ছে। কোনো সংস্কার করতে দিতে চাচ্ছে না কারা, আপনারা জানেন? আপনারা দেখতেছেন সংস্কার করতে যে নির্বাচনে দেরি হলে বাধা দিবে বিএনপি। এই বছরই নাকি সংস্কার সম্ভব। দিল্লি স্টারে মাহফুজ আনাম কইছে। কই থেকে আসছে? দিল্লি স্টারে মাহফুজ আনাম যখন লেখাটা কই থেকে আসে? এটা দিল্লি থেকে আসে। দিল্লি থেকে কয়া দেয়, মাহফুজ আনাম লিখে দেয়, সেটে দেয়। নির্বাচন বিএনপি কবে চাইছে? 2025-এর মার্চ এপ্রিলে, সেই 2024-এর ডিসেম্বরে চাইছে। আমি বেনে বেনে করছি না, দেখেন ডিসেম্বরে করছে আগামী 3-4 মাসের মধ্যে নির্বাচন চাই। এইটা সাহেব তারিখ দেখান। বিএনপি নেতারা কি ব্যাখ্যা দিবেন? 2025-এর এপ্রিলে কেন চাইছিলেন বা মার্চে কেন চাইছিলেন নির্বাচন? আপনি তখন ডিসেম্বরে চান নির্বাচন, মানে আপনি এখন কনভিন্স যে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব না। তাইলে মার্চ এপ্রিলে কেন চাইছিলেন? এটা কি খেলা পাইছেন ভাইজান? দেশের ভাগ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা এটা? সিরিয়াস চিন্তা না করে একটা কথা কয়ে দিবেন আপনি? তাহলে তো সিনিয়র নেতারা। আবার দেখেন, বিএনপি স্পষ্ট করে বলছে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের 31 দফায় অন্তর্ভুক্ত আছে, তার মানে সংস্কার করার দরকার নাই। এটা তারেক রহমান বলছেন নভেম্বরের 14 তারিখ 2024 রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে বলছেন। খুব ভালো কথা, মেনে নিলাম যে এই 31 দফায় হইতেছে সংস্কার। তাইলে 31 দফায় তো সব সংস্কার আছে, তাই না? তারেক রহমানই তো কইছে, তাই তো বলছেন তারেক রহমান। এটা করতে কত টাইম লাগবে বিএনপির? বিএনপি এটা বলছে তারেক রহমানের বক্তব্যের সপ্তাহ 3 পরেই, যে কত সময় লাগবে সংস্কার করতে। 3 থেকে 4 মাস লাগবে এই সংস্কার করতে। যে সংস্কারের আলাপ হইতেছে সেটাই 31 দফায় আছে, আর সেই সংস্কার করতে 3 থেকে 4 মাস সময় লাগবে বিএনপির কথায়। তাইলে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই যদি বিএনপির 31 দফায় অন্তর্ভুক্ত থাকে, আর সেই সংস্কার করতে যদি 3 থেকে 4 মাস লাগে, তাহলে কি বিএনপি 31 দফা ক্ষমতা নেওয়ার 3 থেকে 4 মাসের মধ্যে বাস্তবায়ন করতে দেখাবে? পারবে? বোধহয় একটা কথা বলে দিলেই হইল। যাই হোক, বাদ দেন। এরপরে আমাদের আর কি লাগবে? এটা খুব গুরুত্বপূর্ণ, আসেন এটা একটু বুঝে দেখি। এরপরে আমাদের লাগবে এমন একটা শক্তির বন্ধুত্ব যারা আমাদের সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে থাকবে। মানে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করতে আসে, আমাদের পাশে কে দাঁড়াবে? কারা হইতে পারে সেই শক্তি? আমাদের খুব বেশি চয়েস না, কিন্তু কারা হইতে পারে বলেন? ওয়েস্ট, পশ্চিম। হ্যাঁ, এই পশ্চিম ভাই ইসলামোফোব দুনিয়া। আমেরিকা আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দিছিল, ভুলে যায় না? 1/11 করে হাসিনার পুরা টাইম ওয়েস্ট 2 হাত তুলে হাসিনাকে সাপোর্ট দিছে, দেয় নাই? এমনকি হাসিনা যখন পাখির মতো মানুষ মারতেছিল বর্ষা বিপ্লবে, জুলাই আগস্ট বিপ্লবে, কেউ কিছু বলছে? বলে নাই। এই ওয়েস্টকে ইন্ডিয়া বুঝাইছে হাসিনাকে আমাদের দরকার, নয়তো ইসলামী জঙ্গিরা বাংলাদেশে দখল নিয়ে নেবে। তাই এই পশ্চিম সেটাই করবে যা ইন্ডিয়া চায়। ইন্ডিয়ার চাওয়াকে পশ্চিম সাপোর্ট করবে সব সময়। তাইলে আমাদের চয়েস একটাই, চীনের সাথে অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। এটা একটা অতি জটিল এবং বিপজ্জনক কাজ হবে। কেন বিপজ্জনক হবে? কারণ এই কাজ করতে গেলে পশ্চিম আর ইন্ডিয়া ঝাঁপে পড়বে একসাথে চীনের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে। আমাদের প্রবল শক্তিশালী রাজনৈতিক ঐক্য লাগবে দেশের মধ্যে, আর তেমন জনপ্রিয় মেধাবী রাজনৈতিক নেতা লাগবে এই কাজ করার জন্য। আর দেশের মধ্যে লাগবে বুদ্ধিবৃত্তিক কাজ, একাডেমিয়া থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, সিভিল সোসাইটি থেকে, মিডিয়া থেকে। তারা তৈরি করবে ন্যারেটিভ, কবি, শিল্পী, সাহিত্যিকরা। একমাত্র তখনই বাংলাদেশের ভবিষ্যৎকে রক্ষা করা যাবে সফলভাবে। মনে রেখেন, এই কাজটা যারাই অ্যাডভান্স করার সামর্থ্য রাখে তাদেরকে আগে আইডেন্টিফাই করা হবে, আর বাড়তে দেওয়া হবে না।
এমন কাজ করার লোক কিন্তু বেশি হয় না, আপনারা জানেন। কিভাবে তাদেরকে বাড়তে দেওয়া হয় না, আমি আপনাদেরকে দুইটা এক্সাম্পল দেবো, মাত্র দুইটা। ব্যারিস্টার মইনুল হোসেন চেনেন না, খুবই স্ট্রং ন্যাশনালিস্ট, মানিক মিয়ার ছেলে, এলিট ফ্যামিলির ছেলে, ব্যারিস্টার, উচ্চশিক্ষিত, এমপি ছিল তরুণ বয়সে, প্রখর রাজনৈতিক মেধার মানুষ। বাকশালের বিরোধিতা মুজিবের সামনে দাঁড়ায় করছে যে কয়জন বিরল ব্যক্তিত্ব, 2 বা 3 জন, তার মধ্যে সে একজন। কিন্তু সে বাংলাদেশের রাজনীতিতে একজন ফেনোমেন হয়ে উঠতে পারেনি, তাকে স্পেস দেওয়া হয়নি। সালাউদ্দিন কাদের চৌধুরী তীব্র একজন ন্যাশনালিস্ট নেতা, সাহসী নেতা, তারে তো ফাঁসি দিয়ে দেওয়া হইল। তাই আপনারা খেয়াল রাখবেন, বাংলাদেশের এলিট স্ট্যাবলিশমেন্ট যার পিছে লাগতেছে, মনে রাখবেন সে ইন্ডিয়ার লেজে পাড়া দিছে, তারে খাইয়া দিবে। সেই জন্য এটা একটা যুদ্ধ, আমরা যেটাতে আছি সেটা একটা যুদ্ধ। এই জন্য এটা শান্ত হইতে সময় লাগবে, যতক্ষণ পর্যন্ত না আপনি প্রবল শক্তিশালী হইয়া প্রতিপক্ষকে পরাজিত করতে না পারেন। মনে রাখেন, এই যুদ্ধ আমাদেরই। বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব আজ একটা চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি। এটা শুধু ভারতীয় হেজিমনির বিরুদ্ধে না, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের আত্মপরিচয়ের জন্য, আমাদের ভাষা, আমাদের স্বাধীনতার আত্মাকে রক্ষার জন্য এক অবিরাম যুদ্ধ। এই যুদ্ধ শুধু সীমান্তে না, এটা চিন্তায়, বুদ্ধিবৃত্তিতে, প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতিতে, সিভিল সোসাইটিতে, আর প্রত্যেকটা নাগরিকের মনোজগতে। ভারত চায় বাংলাদেশকে একটা পরাধীন করদ রাজ্যে রূপান্তর করতে, তারে খাইয়া ফেলতে, যেখানে আপনি থাকবেন কিন্তু আপনার নাগরিকত্ব থাকবে না, যেখানে আপনার ভূখণ্ড থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না। এই যুদ্ধের এক পাশে ভারত, তার গোয়েন্দা সংস্থা, দালাল রাজনৈতিক দল, তার পোষা মিডিয়া, সিভিল সোসাইটি, আর অন্য পাশে আমরা বাংলাদেশের মানুষ, যাদের কাছে এই ভূমি শুধু মাটি না, এটা আত্মমর্যাদা পরীক্ষার ময়দান। ভারতের বিরুদ্ধে এই লড়াই কোনো সামান্য কূটনৈতিক সমস্যা না, এটা একটা মহাকাব্যিক সংগ্রাম, যেখানে জয় পরাজয় শুধু রাষ্ট্রের ব্যাপার না, এটা আত্মারও ব্যাপার। এই যুদ্ধে জেতার জন্য দরকার জাতীয় ঐক্য, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ভবিষ্যতের কূটনৈতিক রণকৌশল। দরকার চীনের সঙ্গে সাহসী জোট, দরকার একজন মেধাবী অকুতোভয় নেতা, যিনি জাতিকে নিয়ে যেতে পারবেন সেই অনিবার্য সংগ্রামের শেষ প্রান্তে। দরকার জাগ্রত একাডেমিয়া আর নির্ভীক বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, যারা ইতিহাসের দায় বুঝে আজকের প্রজন্মকে বুঝাতে পারবে আপনার আত্মপরিচয় আজকে আগ্রাসনবাদী ভারতের টার্গেট। মনে রাখেন, ভারত কখনো আপনাকে রাষ্ট্র হিসাবে মানেনি, মনে করছে সে আপনার হারানো অঙ্গ। এই অঙ্গ যে আবার জায়গা উঠছে, নিজের পরিচয় দাবি করছে, এটাই তাদের ভয়। তাই তারা হাসিনার বদলে আর একটা পুতুল সরকার আনতে চায়, যাতে বাংলাদেশ আর কখনো মাথা তুলে না দাঁড়াইতে পারে। কিন্তু ইতিহাসের চাকা ঘুরছে। আজ প্রশ্ন একটাই, আপনি কি এই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত? আপনি কি আপনার স্বাধীনতা, আপনার ধর্মীয় অধিকার, আপনার আত্মপরিচয়, আপনার ভাষা আর আপনার স্বপ্নের বাংলাদেশকে রক্ষা করতে চান? তাহলে এই যুদ্ধ আপনারও। এই যুদ্ধ শুধু নির্বাচন বা সংস্কার নিয়ে না, এটা একটা জাতির আত্মার অস্তিত্ব রক্ষার লড়াই। আপনি যদি এই যুদ্ধে অংশ না নেন, তাহলে একদিন জেগে উঠবেন সেই রাষ্ট্রহীন, আত্মাহীন ভূখণ্ডে, যার নাম একদিন ছিল বাংলাদেশ। এখনো সময় আছে, জায়গা ওঠেন, সংগঠিত হন, কারণ এইবার না পারলে আর কোনোবার আমরা পারবো না। বাংলাদেশ বাঁচলে আপনি থাকবেন, বাংলাদেশ গেলে শুধু আপনি, বাংলাদেশ গেলে আপনি শুধু নামে থাকবেন, নাগরিক থাকবেন না। এটা আপনার যুদ্ধ, এটা আপনার সময়, এটা আপনার নিয়তি রচনা করার শেষ সুযোগ। আসেন আমরা আগে যাই সেই ইস্পাত কঠিন ঐক্য কইরা, সেই ইতিহাস রচনা করতে, সেই অনিবার্য বিজয়ের পথে। ইতিহাস অপেক্ষা করতেছে। গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একটা বৈঠকে প্রধান উপদেষ্টা বিতর্কিত 3টা নির্বাচনের সাথে জড়িত, সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে গত 3টা নির্বাচন এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করার পথে অসাধারণ ভূমিকা রেখেছে। ইনফ্যাক্ট নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকার চেষ্টাটাই হচ্ছে আমাদের এই দেশ ধ্বংসের প্রধান কারণ। শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নেবেন না, গায়ের জোরে তিনি ক্ষমতায় থাকবেন, এবং যেহেতু এক দলীয় রাষ্ট্রে পরিণত করেননি তার পিতার মতো, তাই একটা নির্বাচন খেলা প্রয়োজন ছিল। এখন প্রশ্ন হচ্ছে 3টা নির্বাচন নিয়ে কতটুকু কি করা যাবে। আমরা যদি খেয়াল করি 2014 এবং 2024 সালের নির্বাচনে মোটা দাগে ভয়ঙ্কর রকম কারচুপি হয়নি। ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে টাড়িয়ে দেখানো হয়েছে, সেটা ঠিক আছে। যেমন 2014 সালে নাকি 40% ভোট, মানে যে সিটগুলো নির্বাচন হয়েছিল 5 জানুয়ারিতে, ভোট যেগুলোতে হয়েছিল সেটা সংখ্যায় সম্ভবত 147, 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে, সেখানে নাকি 40% ভোট কাস্টেড হয়েছে। মিথ্যা কথা। 24 সালে একই রকম ব্যাপার, প্রচুর মিথ্যাচার ছিল, সেটা একদিকে, এবং 24 সালে তুলনামূলকভাবে সম্ভবত মিথ্যাচার তুলনামূলকভাবে কম ছিল, কারণ ওখানে কন্টেস্টেড হয়েছে সিটগুলো তাদের মধ্যে। আমরা এটাকে আমি আর ডামির নির্বাচন বলে চিনি, বাংলাদেশে এটা লেখা থাকবে এইভাবে। আমরা নিশ্চিতভাবেই চাইবো অন্য দুটো কমিশন নিয়ে প্রচুর কথাও, কিন্তু আমি দীর্ঘদিন থেকে 2018 যে কমিশন আছে সেটা নিয়ে কথা বলে যাচ্ছি, নুরুল হুদা কমিশন। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে যখন কাজ করছি, ওই শুধু 18কে টার্গেট করে হলেও একটা আলাদা কমিশন তৈরির কথা জোর দিয়ে বলার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে, বাইরেও বলেছি। ইনফ্যাক্ট এইসব কিছুর আগেও যখন শেখ হাসিনার রেজিম চলছিল, 18 নির্বাচনের অবিশ্বাস্য কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে যেগুলো দিয়ে আসলে খুব চমৎকারভাবে এই লোকগুলোকে, মূল কুশীলব যারা, পুরো কমিশন, সিইসি এবং আদার কমিশনার্স এবং নির্বাচন কমিশনের যিনি সচিব থাকেন, 18 সালে
যিনি সচিব ছিলেন হেলাল উদ্দিন, তার কথা কেউ আমরা ভুলব না নিশ্চয়ই। ওই ভদ্রলোকের পর রিওয়ার্ডেডও হয়েছেন, তিনি এলজিআরডিতে সচিব, সিনিয়র সচিব হিসেবে গেছেন। এমনকি তার সময় শেষ হওয়ার সময় তাকে প্রমোদ ভ্রমণ করিয়ে আনানো হয়েছে শিক্ষা সফরের নামে ইউরোপে। এগুলো আমাদের মনে আছে, যেহেতু প্রচুর কথা বলেছি, স্মৃতিতে আছে, জল করছে। কয়েকটা পরিসংখ্যান, সবচেয়ে স্ট্রাইকিং পরিসংখ্যানটা পরে দিচ্ছি, কিন্তু কতগুলো পরিসংখ্যান, এবং যেটা সবচেয়ে স্ট্রাইকিং পরিসংখ্যান সেটা দিয়েই আসলে ব্যাক ক্যালকুলেশনের মতো করে ওই কেন্দ্র থেকে শুরু করে ওখানে প্রিজাইডিং অফিসার কে ছিলেন, ওই আসনের সহকারী রিটার্নিং কে ছিলেন, এভাবে ব্যাক ক্যালকুলেশন করে নির্বাচন কমিশন পর্যন্ত আসা যাবে। এমনি কতগুলো, মানে ওই নির্বাচনে 99% ভোট পড়েছিল 127টা কেন্দ্রে, 98% পড়েছে 204টা কেন্দ্রে, 97% 358, 96% 516, 96, তার মানে হচ্ছে 96 থেকে 100% ভোট পড়েছে 1418টি ভোট কেন্দ্রে। 90-95% ভোট পড়েছে, খেয়াল করি 90 থেকে 95, 6484টি কেন্দ্রে, মানে 90%-এর বেশি ভোট দিচ্ছে। 80 থেকে 89% ভোট পড়েছে 15719টি ভোট কেন্দ্র, আর 70 থেকে 79 পড়েছে 10053টি কেন্দ্রে। ইন্টারেস্টিং আরও যে পরিসংখ্যান যেগুলো আসলে ব্যবহার করতাম আমরা প্রচুর, 75টি আসনে 587 কেন্দ্রের সব বৈধ ভোট একটা কেন্দ্রে পড়েছে, একটা মার্কায় পড়েছে। এর মধ্যে 586টার সব ভোট পড়েছে নৌকা প্রতীকে, এবং একটাতে ধানের শীষ প্রতীকে সব ভোট পড়েছে। মানে একটা কেন্দ্রে 587টার মধ্যে 586টাতে সব ভোট নৌকা পেয়েছে, আর একটায় সব ভোট ধানের শীষ পেয়েছে। 1177টি কেন্দ্রে বিএনপি শূন্য ভোট পেয়েছে। মানে বাংলাদেশের মতো দেশে বিএনপির মতো একটা দল 1177টা কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে। 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ পেয়েছে তারা, সেটা হলো 82.24%, আর 1973 সালের নির্বাচনে মুজিবের দল পেয়েছিল, শেখ মুজিবের যে আওয়ামী লীগ, তারা 73% ছিল, এবং 70 সালে যেই নির্বাচন হয়েছিল এখানে কলাগাছ জিতছিল, সেখানে 74% ভোট পেয়েছিল। এরকম আরও বেশ কিছু ডেটা আছে, কিন্তু সবচেয়ে জরুরি যে ডেটাটা, যেটা দিয়ে আসলে সব কাজ করে ফেলা সম্ভব, সেটা হচ্ছে 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। আবারও বলছি, 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। এই যে 213টা কেন্দ্র, এটা আমি আওয়ামী লীগের সময় প্রচুর বলতাম যে এই 213টা কেন্দ্রকে যদি আমরা টার্গেট করি, মানে 99% ভোট পড়েছে এরকমও অনেক কেন্দ্র আছে, কিন্তু টেকনিক্যালি কেউ বলতে পারেন, যদি আমরা খুব ভালোভাবে যদি খোঁজ খবর করি, তাহলে দেখা যেতে পারে যে 1% ভোটারের মৃত্যু অথবা অন্য জায়গায় থাকার সম্ভাবনাগুলো যদি ওই সময়কার সার্ভেটা করা যেত, তাহলে সেটা করা যেত, সেগুলোকেও এর মধ্যে আনা যায়। কিন্তু 100% ভোট কোনোভাবেই এটাকে জাস্টিফাই করা যায় না। একটা কনস্টিটিউয়েন্সিতে ভোটার তালিকার কোনো মানুষ মারা যায়নি, কোনো মানুষ দেশের বাইরে নেই, কোনো মানুষ এলাকার বাইরে নেই, এটা টেকনিক্যালি ইম্পসিবল। সো চোখ বন্ধ করে 213টা কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে, রাতে সিল মারা হয়েছে। এখানে যারা কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ছিলেন তাদেরকে ধরা, এবং এটার সাথে ধরে ক্রমাগত আসতে থাকবে, কারণ এই 213টাতে এই ঘটনা ঘটেছে, এবং এটার সাথে জড়িত অনিবার্যভাবেই এগুলো ধাপে ধাপে সহকারী রিটার্নিং অফিসার পর্যন্ত যাবে, কারণ তারা এগুলো রিপোর্টেড হওয়ার কথা। রাতের ভোট যদি হয়, তারা কি করেছেন, তাদের কি ব্যবস্থা নিচ্ছেন, তারা এবার পরবর্তীতে এসে তারা নির্বাচন কমিশনকে এটা জানিয়েছেন কিনা, নির্বাচন কমিশন কি করেছে। আমাদের মনে থাকার কথা, যখন এরকম এই কম্পাইলেশনের কাজটা সুজন করেছে, তারা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে। এটা ডেটা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা নিয়ে তারা এটাকে কম্পাইল করেছেন, খুবই ভালো একটা কাজ হয়েছিল, সেটা তারা করার চেষ্টা করেছেন। এবং যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলছেন সেটা কেউ অভিযোগ করেনি, মানে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস একটু যোগ করে দিতে চাই, আওয়ামী লীগের সময় প্রচুর বলতাম, টিআইবি নির্বাচনে খুব অল্প সময়ের মধ্যে তারা একটা সার্ভে করেছিল 50টা সিটে র্যান্ডম স্যাম্পলিং করে। এর মধ্যে 47টা সিটে তারা কোনো না কোনো ফর্মের অনিয়ম পেয়েছে, 47টা, তার মানে 94%। 33টা সিটে রাতে সিল মারার প্রমাণ পেয়েছেন তারা, মানে 66%, এটা আরও বেশি নিশ্চিত তারা তাদের সার্ভেতে পেয়েছেন। মজার ব্যাপার, তারা বলেছিলেন যে এই ব্যাপারে সাপোর্টিং ডকুমেন্টস তাদের কাছে আছে, এবং আওয়ামী লীগ তখন মেঠো বক্তৃতা করতো তাদের বিরুদ্ধে। ওই সময় আওয়ামী লীগের লোকজনকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে টিআইবির বিরুদ্ধে একটা মামলা করেন, কারণ টিআইবি আপনাদেরকে নিয়ে ভয়ঙ্কর মিথ্যাচার করছে। আপনারা কগনিজেন্স নিচ্ছেন, কিন্তু কারণ আওয়ামী লীগ শোরগোল করছে, টিআইবির বিরুদ্ধে কথা বলছে, তাদের ফান্ড কোত্থেকে আসে, এটা কোথায় দেখে নেব, তারা পশ্চিমাদের হয়ে সব মিথ্যা কথা বলছে, কিন্তু লিগাল কোনো অ্যাকশনসে যায়নি। সো টিআইবির কাছেও ডেটা, ওই সময়কার সার্ভে ডেটা আছে, বা আমরা এখনও যদি আসলে বিশেষ করে রাতের ভোটের আরও কিছু তথ্য খুঁজতে চাই পাবো। কিন্তু 213টা ধরে ব্যাক ক্যালকুলেশন করে এই কমিশনটাকে ধরা যায়, এবং ওই হেলাল উদ্দিনকে ধরা যায়। কি আস্ফালন দেখাতো ওই সচিব, আমাদের নিশ্চয়ই মনে আছে সময়টার, আর ওই সব ইলেকট্রাল প্রসেসের ওই
সময় যা যা হচ্ছে খুব ক্লোজ অবজারভার ছিলাম, টকশোতে যেতাম, লিখতাম, সো খুব সিরিয়াসলি এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করেছি, এগুলো আমার মনে পড়ে, খুব জাজ্জল্যমান আছে আমার স্মৃতিতে। আমরা 3টা নির্বাচন নিয়ে কাজ করব, এটা দীর্ঘমেয়াদী কাজ হবে, এটা চলতে থাকুক, একটা রীতিমতো কমিশনের মতো তৈরি হওয়া দরকার। তারা বাকি দুটাও করবেন, কারণ 14 সালে তো আসলে বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন টেকনিক্যালি এই রকম ডাকাতি আওয়ামী লীগকে করতে হয় নাই। অনেকে বলেন যে 2018 সালের নির্বাচনে বিএনপি না যাওয়া উচিত ছিল। প্রথম কথাটা হচ্ছে বিএনপি 18 সালের নির্বাচনে যদি না যেত তার নিবন্ধন বাতিল হয়ে যেত এবং তাতে তার মার্কা নিয়ে নেওয়ার সম্ভাবনা ছিল, যেটা অন্য কাউকে দিয়ে দেওয়া যেত। এবং তার চাইতে জরুরি কথা, ওই নির্বাচনটায় বিএনপি গিয়েছিল বলেই আওয়ামী লীগের আসলে কবর রচিত হয়েছে। আমি এভাবে বলি, 29 তারিখ রাতের বেলা আওয়ামী লীগ সুইসাইড করেছিল, আমি এভাবেই বলি। আমি ওই সময় ওই তারিখকে সামনে রেখে যখন ভিডিও করেছি আমি ঠিক এরকম হেডলাইন দিয়েই করেছি। ওই দিন আওয়ামী লীগের দল হিসাবে টিকে থাকার ন্যূনতম সম্ভাবনাটা শেষ হয়ে গিয়েছিল এবং ওই দিনই আওয়ামী লীগের এর আগ পর্যন্ত যে একটা ফ্যাসিস্ট দল বলি আমরা, সেটা শেষ হয়ে গিয়েছিল। এরপর আপাদমস্তক একটা মাফিয়া রেজিমে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। সো বিএনপি ওই যাওয়ার কারণে তাদেরকে ওই বিভৎস কারচুপিটা করতে হয়েছে। কারচুপি 24-ও হয়েছে, কিন্তু 18-র মতো করে হয়নি, রাতের বেলা সিল মেরে দিতে হয়েছিল। সো 18কে প্রধান টার্গেট করে দীর্ঘমেয়াদী কাজ চলুক। আমি মনে করি ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরও উচিত হবে এই তদন্তগুলো করা, এই তদন্তে দোষীদেরকে খুঁজে বের করা, তাদেরকে পর্যায়ক্রমে শাস্তি দেওয়া, তবে খুব গ্রাসরুটে চলে যাওয়া স্টাফ। এবং এখানেও রাইটলি যেটা করছেন মূলত কমিশন এবং সচিব এই পর্যায় পর্যন্ত, এবং আমি শুধু তা না, আমি আসলে রিটার্নিং অফিসার পর্যন্ত যাওয়া উচিত বলে মনে করি। রাতের ভোট যে করেছেন যেসব জেলা প্রশাসক, বা জেলা প্রশাসক না বলাই উচিত, তার মধ্যে আসলে ডেপুটি কমিশনার যারা আছেন তাদের পর্যন্তও যাওয়া দরকার আছে। এরা প্রত্যেকে সরকারের হয়ে কাজ করেছেন এবং শুধু তারা না, এখানে পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এসপিরা ছিলেন, এই পর্যায় পর্যন্ত অ্যাটলিস্ট যাওয়া দরকার এবং সেটার কিছু দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশের জন্য এরকম কিছু কাজ করা জরুরি বলে আমি মনে করি। সুতরাং কমিশনগুলো চলো, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 18 সালের নির্বাচনের এই কেন্দ্রগুলোকে ধরে একটা কিছু করলেই আমার মনে হয় এটা খুবই ফিজিবল কিছু। বহুদিন থেকে এই 213 কেন্দ্রের কথা বলছি, যারা আমাকে শোনেন আমার ভিডিওতে, আমার টক শোতে, আওয়ামী লীগকে প্রচুর ঝামেলায় ফেলার জন্য, নির্বাচনে কারচুপি বোঝানোর জন্য এটা একটা অব্যর্থ ঔষধ ছিল, সেটা ব্যবহার করেছি রিপিটেডলি। সো এটা হোক এবং এটা হলেই ভালো হবে। এবং আমি মনে করি যে সরকার অনেক দেরি করেছে। এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি 18 সালে যারা রিটার্নিং অফিসার ছিল সেই ডিসিরা কোথায় আছেন ক্রমাগত বলে গেছি, কিন্তু বহু পরে এসে দেখা গেল যে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করা হলো। এগুলো আরও অনেক আগে হওয়া উচিত ছিল এবং এই সরকারের সময় এখনও যতটা সময় আছে দ্রুত 18 সাল বিশেষ করে সেই কমিশনকে এবং সেই সচিবকে, আমি জানি না হেলাল সাহেব কোথায় আছেন, দেখতে পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের পদত্যাগ করেননি। প্রোগ্রামের মাধ্যমে আরো একবার আমার সুযোগ এসেছে এটা বলে দেওয়া যে আমাদের সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেই প্রভিশনের কথা তারা বলছে, অর্থাৎ অ্যাপেলেট ডিভিশনের অনুমতি নিয়ে বা মতামত নিয়ে তারা একটি সরকার গঠন করেছে, সেটাও মিথ্যে কথা। কারণ সেই সময় অ্যাপেলেট ডিভিশনের দুজন প্রধান বিচারপতি এবং যিনি এনায়েতুর রহিম আরেকজন গুরুত্বপূর্ণ বিচারপতি, তারা দুজন ক্যান্টনমেন্টে ছিলেন এবং আমাদের 106 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা যেটা বলা হয়, যে এমন একটা সিচুয়েশন উদ্ভব হয়েছে যে উদ্ভবে কি করণীয় বা আসলে কোনো ধরনের প্রভিশন বা কিছু নেই, এটা কেউ বলতে পারছে না, তখন অ্যাপেলেট ডিভিশনের কাছে রেফারেন্স চাইবেন। কে চাইবেন? রাষ্ট্রপতি চাইবেন। আমরা দেখতে পেয়েছি যে আইন মন্ত্রণালয় রেফারেন্স চেয়েছে। আইন মন্ত্রণালয়ের রেফারেন্সে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এই মতো অবস্থায় তারা জানতে চেয়েছেন। ওয়ারেজ উই দেখতে পেয়েছি, আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের পদত্যাগ করেননি। তার মানে যে রেফারেন্সটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে চাওয়া হয়েছিল অ্যাপেলেট ডিভিশনের কাছে, সেই কথা সেখানে মিথ্যে তথ্য দেওয়া ছিল। ফলে মিথ্যে তথ্য, প্রতারণা, ধান্দাবাজি, প্রধান বিচারপতি উপস্থিত না থাকা, এসব সবকিছু মিলিয়ে ওই 106 অনুচ্ছেদও এখানে আসলে ফুলফিল করে না। ফলে আপনি যে আপনার প্রোগ্রামে প্রধান উপদেষ্টা বলছেন এটি ভুল। এরপরেও যদি আপনি প্রধান উপদেষ্টা বলেন, এই দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমি ধরে নিব যে আপনি একটি ভুল তথ্য জনগণকে দিচ্ছেন। আপনার বলা উচিত দখলদার বাহিনী। এবার বলুন আপনার কি অংশ ছিল, আমি একটু শুনি। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল যে তিনি এই পদবি ধারণ করেই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদবি ধারণ করে তিনি এখন আছেন, আমি মানি বা না মানি, তো তিনি আসছেন ব্রিটেনে, এটি সরকারি সফর বলে, যদিও তিনি এটা ব্যক্তিগত একটা সফরে এসেছেন একটি পুরস্কার গ্রহণ করার জন্য। তো এখানে এসে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য চেষ্টা করেছেন বারবার, কিন্তু সেটা সফল হননি। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখা দেননি। আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখা করেনি, এর পিছনে কোনো বিশেষ কারণ আছে কিনা, আপনার মূল্যায়ন কি? আচ্ছা, প্রথমত এইটা হচ্ছে যে ইউনুসের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি একটি সরকারি সফর। ইউনুস এবং তার যে এই কথিত দখলদার বাহিনীর যে প্রেস আছে সেখান থেকে বলা হয়েছে। আসলে ইউনুস যেভাবে মনে করছে যে বাংলাদেশের মানুষ আসলে শিক্ষিত না
আমার ধারণা সে সবাইকে অশিক্ষিত মনে করছে, সবাইকে মনে করছে যে তারা আসলে দুনিয়াদারির খোঁজ খবর রাখেন না। এটা আমার কথাই না, ইউনূসের নিজের কথা। ইউনূস যেমন চ্যাথাম হাউসে পরিষ্কার করে বলেছে যে বাঙালিরা টাকা খেয়ে ভোট দেয়, তাই তারা ক্ষমতায় আছে বা এটা প্রলং করছে। সো ইউনূসের চোখে সমস্ত বাংলাদেশি, সমস্ত বাঙালিরা খুবই খারাপ, তারা কিছুই বোঝে না, টাকা খেয়ে ভোট দেয়, সে একা খুবই ভালো। প্রথমত আপনাকে এটা জানিয়ে রাখি যে বাংলাদেশের অসংখ্য ছেলেমেয়েরা, মানুষ, ব্যক্তি, তারা অনেক বড় বড় পদে আছে ইংল্যান্ডে বা সারা বহির্বিশ্বে। আর পৃথিবীটা এখন হচ্ছে যে একটা হাতের মুঠোতে একটা ফোন থাকলে আপনি জানতে পারবেন আসল ঘটনাটা কি। আপনি নিশ্চয়ই এটা বুঝবেন যে একটি সরকারি সফর মানে হচ্ছে একটি হোস্ট করছে একজনকে। অর্থাৎ আমি যদি বাংলাদেশ হই আর আমি যদি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে হোস্ট করি, তাহলে তার বিমান ভাড়া থেকে শুরু করে তার সমস্ত কিছু আমি হোস্ট করব। বাংলাদেশে আসার খরচ, বাংলাদেশে আসার পরে তার হোটেল, সেখানে খাওয়া দাওয়া, তার যাতায়াত, তার সিকিউরিটি, সবকিছু আমি মেনটেন করব। প্রথমে আমাদেরকে বলা হলো এটি একটি সরকারি সফর, হুইচ ইজ ইনকারেক্ট। তারা এসে এখানে ডরচেস্টার হোটেল যেটা আছে, ব্রুনাইয়ের যে সুলতান বা ব্রুনাইয়ের সুলতান, তার একটা হোটেল, খুবই এক্সপেন্সিভ একটা হোটেল। আপনি জানেন যে ওদের 5 দিনে তারা 37টা রুম ভাড়া করেছে। মজার ব্যাপার হচ্ছে তারা বাংলাদেশ হাই কমিশনের কর্তা ব্যক্তিদের জন্য রুম ভাড়া করেছে। মানে যেই সব হাই কমিশনের কর্তা ব্যক্তিদের নিজেদের থাকার জায়গা আছে এবং সেটা সরকারি বাসস্থান, গাড়ি আছে, যারা হাই কমিশন থেকে ইজিলি ড্রাইভ করে এসে ইউনূসের সাথে দেখা করতে পারতেন, তাদের জন্য হোটেল নেওয়া হয়েছে। 37টা রুমের ভাড়া 3.5 কোটি টাকা তারা বিল সেখানকার খাওয়া দাওয়া বাবদ পে করেছেন। এই 3.5 কোটি টাকা কার? এই 3.5 কোটি টাকা কি ব্রিটিশ গভর্নমেন্টের? না, এই বিলটা করা হয়েছে বাংলাদেশ হাই কমিশন বরাবর। সেই রিসিপ্ট আমাদের কাছে আছে, আপনার লাগলে বলবেন, আমরা আপনাকে পাঠিয়ে দেবো। আমার ধারণা আপনি এরই মধ্যে সেটা দেখতে পেয়েছেন। আচ্ছা, এরপরে আসি আপনার অ্যাওয়ার্ডের ব্যাপারে। আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রিন্স চার্লস যে কিংস যে ফাউন্ডেশনের যে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডে ইউনূসের কোনো নামগন্ধ নেই। ইউনূসকে আসলে মূলত একটা চ্যারিটেবল প্রতিষ্ঠান, যাদের কোনো নামগন্ধ কিচ্ছু নেই, তারা তাকে একটা ফটো ফ্রেম উপহার দিয়েছে। আমি ধরে নিচ্ছি এটা একটা ট্রফি, এটা একটা পুরস্কার। এটা ইউনূসকে ব্যক্তিগতভাবে যদি পুরস্কারটা দেওয়া হয়, নাথিং টু ডু উইথ বাংলাদেশ। আপনাকে রাষ্ট্র এবং ব্যক্তি আলাদা করতে হবে। ইউনূস আপনার 5 তারিখের আগে একা একা ফ্রান্সে যেত, একা একা ঘুরতো, একা একা ট্রাভেল করতো, আমরা সেটা দেখেছি। আপনি যদি আপনার স্মরণ শক্তি ভালো থাকলে আপনি জানবেন যে ফ্রান্স থেকে সে যখন আসে তখন কিন্তু শুধু একা ট্রাভেল করছিল, অনলি 1 পার্সন। আমরা তার হাতে একটা কেবিন ব্যাগেজ দেখেছি, তাকে এককভাবে দেখেছি, সেখানে আর কেউ ছিল না। 5 তারিখের পরে এসে তার ব্যক্তিগত সমস্ত কিছু রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়েছে। ডাক্তারের কাছে যাচ্ছে রাষ্ট্রীয় খরচে। এই যে আপনি 3.5 কোটি টাকা আপনার হোটেলের খরচ দেখলেন, এই বিমানের খরচ কত হয়েছে? এই অ্যাওয়ার্ডটা একটা ব্যক্তিগত অ্যাওয়ার্ড, এটার জন্য 37 জন মানুষ কেন লাগলো তার সাথে? মানে আপনি আমাকে শুধু ওই যুক্তিগুলো বুঝিয়ে দেন যে 37টা রুম ভাড়া করা, তারপরে একটা বিমান ভাড়া করে চার্টার বিমানে এখানে আসা, ওয়াই? এই যে বারবার তারা বলছে যে আগের সরকার খারাপ ছিল, আগের সরকার এই করেছে সেই করেছে, তাহলে এই দখলদার বাহিনী কি করলো? এই যে এত বড় বড় কথা বললো, তাহলে দখলদার বাহিনী আপনাকে নতুন কি দেখালো? কিছুই দেখায়নি। বরঞ্চ এই টাকাটা কাদের? এই টাকাটা আমার আর আপনার। কিভাবে আমার আর আপনার? আমরা যে দেশে টাকা পাঠাই, পাউন্ড যেটা পাঠাই, এই পাউন্ডগুলো কিভাবে যায় আপনি জানেন? কিভাবে আপনার রেমিটেন্স জমা হয়? পাউন্ডগুলো কিন্তু এখানে থেকে যায়, এইটার বিনিময় হারটা বাংলাদেশে চলে যায়, তাই তো? এইটা এখানকার ব্যাংকে জমা পড়ে, বাংলাদেশের ফান্ডে জমা পড়ে। বাংলাদেশে একটা এইভাবেই বাংলাদেশ বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশের ফান্ডে জমা থাকে, আপনার বিদেশি রিজার্ভ। এই রিজার্ভের টাকা দিয়ে বাংলাদেশ যে বিভিন্ন পণ্য আনে, বিদেশ থেকে আমদানি করে, সেগুলোর পে করে। বাংলাদেশের বিভিন্ন যে লোন নিয়েছে, বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন রকমের যে লোন, আমদানি, নানান রকমের কিছু, এই টাকা থেকে কিন্তু পে করা হয়। এই টাকা থেকে আপনার 3.5 কোটি টাকা দিয়ে দেওয়া হলো। কার টাকা? এটা আমার টাকা। এটা কার টাকা? এটা আপনার টাকা। কিন্তু কেউ কোনো প্রশ্ন করছে না। সাধারণ একটা প্রশ্ন করুক যে ইউনূস, তুমি এখানে কি অ্যাওয়ার্ড নিতে এলে? তুমি না বললে এটা সরকারি সফর, তাহলে 3.5 কোটি টাকা কেন বাংলাদেশ হাই কমিশন দিল? আচ্ছা, তুমি না বললে এটা সরকারি সফর, তাহলে প্লেনের যে খরচ সেটা তাহলে তুমি মিথ্যা বললে কেন? সেটা তো বাংলাদেশ দিয়েছে, আমার টাকা। কেউ কি এই প্রশ্নটা করছে? আমরা করছি এই প্রশ্নটা। সুতরাং এটা কোনো সরকারি সফরও ছিল না, এটা কিছুই ছিল না। এবং সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে কিয়ার স্টারমারের সাথে কোনো ধরনের আলোচনাই হয়নি এবং তিনি তাকে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট দেননি। বরঞ্চ আমাদের যে ব্রিটিশ এমপি রয়েছেন, তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছেন ইউনূসকে এবং তিনি বসতে চেয়েছিলেন যে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুমি এনেছো, আমি সেসব নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। তিনি সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেননি এবং এই ঘটনা ঘটেছে। তো আলটিমেটলি যেটা হয়েছে যে চরমভাবে অপমানিত হয়ে এখান থেকে সে ভেগেছে। মজার ব্যাপার হচ্ছে যে এয়ারপোর্টে একটা মানুষ পর্যন্ত আসেনি ব্রিটেনের।
মানে এমনকি চ্যারিটেবল যে সংস্থাটা তাদের পক্ষ থেকেও কেউ আসেনি। সেখানকারও যদি একটা লোক পাঠাতো, একটা গাড়ি পাঠাতো, সেখানেও আসেনি। আপনার যে এই কেরানি শফিক আছে, এই কেরানি শফিক মানে সহযাত্রীরাই তাকে গার্ড অফ অনার দিচ্ছে। মানে হয়েছে কি, প্লেনটা থামার পরপর সহযাত্রীরা আগে বের হয়ে এসে সবাই লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ তারাই হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা সামথিং। মানে নিজেরাই নিজেদের পিঠ চুলকে দিচ্ছে। এই হচ্ছে ইউনুস, আর এই হচ্ছে তার ম্যাজিক, এই হচ্ছে ইউনুসের রাষ্ট্রীয় সফর। কিন্তু আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যেটা হচ্ছে যে তারা তো চেষ্টা করেছেন, কিন্তু একটা সাধারণ কূটনৈতিক ভদ্রতার কারণে হয়তো একটা প্রধানমন্ত্রী সমমানের একটা লোক যখন বাংলাদেশে গেল, সে যদি সরকারের বা সরকারের প্রধানের সাক্ষাৎ চায়, সময় থাকলে সাক্ষাৎটা করেন, কিন্তু একেবারে সরাসরি প্রত্যাখ্যান করার কোনো বিশেষ কারণ আছে কি মনে করেন কিনা আপনি? না, আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনার কেউ একজন এসে বলে আমি আসছি, আমি আইসি, এটা বলে সে বলে যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, প্রধানমন্ত্রীর তো ব্যস্ততা আছে, শিডিউল আছে, উনি তো তার শিডিউল ভেঙে এইভাবে ব্যক্তিগত কেউ সফরে আসলে সেখানে এন্টারটেইন করবে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।